আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। হামাসের সামরিক সক্ষমতায় হতবাক ইসরায়েল। অন্যদিকে চীনা প্রেসিডেন্টের কার্যকলাপ দেখে মনে হয় আগামী 15 বছরে আমেরিকা দখল করে নেবে বলছেন বাইডেন। দক্ষিণ এশীয় রাজনীতিতে কঠিন চাল, চীনের হুমকি, ভারতে তোষণ কোনোটাই পাত্তা না দিয়ে ভারসাম্য নীতিতে বাংলাদেশ। ভারতকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর ভবিষ্যৎবাণী করা $11 নয়, বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে এখন $280 বেশি। এবং বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ালো দরিদ্র দেশ কেনিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। গাজা উপত্যকা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যথাযথ মোকাবেলা করেছে। যুদ্ধে হামাস অনেক জটিল ও বিরতিহীনভাবে রকেট নিক্ষেপ করায় বিস্মিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যকার লড়াইটি কেবল সামরিক যুদ্ধই ছিল না, এটি একই সাথে ছিল মনস্তাত্ত্বিক প্রতিদ্বন্দ্বিতা। 11 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে হামাস 4360টি রকেট নিক্ষেপ করেছে। তেল আবিবের মতো ইহুদিবাদী ইসরায়েলের সুরক্ষিত নগরীতে এগুলো আঘাত হেনেছে। হামাসের রকেট হামলায় ইসরায়েলের 12 জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্য, 11 জন বেসামরিক নাগরিক। রকেট হামলার মাধ্যমে হামাস ইসরায়েলের 25% লোককে যুদ্ধে সাথ দিতে পেরেছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে পড়তে বাধ্য করতে পেরেছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা বেশি থাকা সত্ত্বেও হামাস তাদের দৃঢ়তা, স্থিতিস্থাপকতা প্রদর্শন করে লড়াই অব্যাহত রাখতে পেরেছে। তারা তাদের রকেট ভান্ডারকে দারুণভাবে ও বুদ্ধিমত্তার সাথে ব্যবহারও করতে পেরেছে। ইসরায়েলের আয়রন ডোমকে বিভ্রান্ত করতে হামাস তাদের রকেটের মান ও উৎক্ষেপণ ব্যবস্থার অনেক উন্নত করেছে। তারা একসাথে অনেক রকেট নিক্ষেপ করায় সবগুলো আয়রন ডোমের পক্ষে ভূপাতিত করা সম্ভব হয়নি। ইসরায়েল তাদের গোয়েন্দাদের নিয়োজিত রেখেছিল হামাসের রকেট ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করার কাজে, কিন্তু হামাস ইসরায়েলের সামরিক ও গোয়েন্দাদের হাত থেকে তাদের অস্ত্র ভান্ডার সুরক্ষিত রাখতে পেরেছে। কৌশলগত পর্যায়ে হামাস এখন ফিলিস্তিনি জনগণের কাছে তাদের অবস্থান উন্নত করতে পেরেছে। তারা যৌক্তিকভাবেই এখন জেরুজালেম ও আল-আকসা মসজিদের অভিভাবক হিসেবে দাবি করতে পারে। দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিপরীতে তারা অধিকৃত পশ্চিম তীরে নিজেদের অবস্থান মজবুত করতে পেরেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন। গত শনিবার 29 মে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাঁটিতে দেয়া বক্তব্যে বাইডেন এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি অন্য যে কোনো বিশ্বনেতার চেয়ে শি জিনপিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দুভাষীর সঙ্গে একটানা 24 ঘণ্টা থেকেছি। চীন এবং আমেরিকায় তার সঙ্গে 17,000 মাইল দূরত্ব সফর করেছে। তিনি বিশ্বাস করেন 2030 বা 35 সাল নাগাদ আমেরিকা দখল করতে পারবেন, কারণ স্বৈরতান্ত্রিক যে কোনো সরকারের পক্ষে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এর আগে মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী ক্যাটেলিন হিক্স বলেছিলেন, আগামী দিনগুলোতে বিশ্ব ব্যবস্থা ও অর্থনীতি সহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দক্ষিণ এশীয় পররাষ্ট্রনীতি পাল্টে দিয়ে সব প্রভাব বলয় থেকে দূরে থাকছে বাংলাদেশ। বেজিংয়ের হুমকি বা দিল্লির তোষণকে গুরুত্ব না দিয়ে নিজস্ব ভারসাম্য নীতি গ্রহণ করেছে ঢাকা। বাংলাদেশে চলমান বেশ কিছু $multi-billion মেগা প্রকল্পে কাজ করছে চীনা কোম্পানি। উদাহরণ হিসেবে বলা যায় 30,193 কোটি টাকার পদ্মা সেতুর কথা। কিন্তু এই উন্নয়নশীল দেশটি পরিস্থিতি তৈরি হতে দেয়নি যেন কখনোই বড় দেশটির সামনে তাকে হাঁটু মুড়ে বসতে হয়। চীনের বারবার অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ সোনাদিয়া বন্দর প্রকল্পকে সামনে এগিয়ে নিয়ে যায়নি। অর্থাৎ চীনকে প্রভাব বিস্তার করতে না দিয়া ঢাকার কাছে নতুন কিছু নয়। বাংলাদেশ সরকার সোনাদিয়া বন্দর বাতিলের ক্ষেত্রে বলেছে পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাবের কথা। তবে অনেকে মনে করেন এর পেছনে ছিল ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষা, কারণ নয়াদিল্লি শুরু থেকেই এর বিরুদ্ধে ছিল। একই সঙ্গে বাংলাদেশ চীনকে সাবমেরিন ঘাঁটি তৈরির কাজ দিয়েছে। এক্ষেত্রে সাউথ ব্লকের আপত্তি ধোপে টেকেনি। মজার ব্যাপার হলো, এই বন্দর বাতিল করেও বাংলাদেশের লোকসান হয়নি। সোনাদিয়া থেকে 25 কিলোমিটার দূরে মাতার বাড়িতে বন্দর তৈরি হচ্ছে, যার কাজ ভারত বা চীনের কেউই পায়নি, পেয়েছে জাপান। এটিও বাংলাদেশের ভারসাম্য রক্ষার বড় প্রমাণ। চীনের প্রভাব বলয়ে থাকা পাকিস্তান বা শ্রীলঙ্কার জন্য ভালো কিছু নিয়ে আসেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন চীনা বিনিয়োগ পেতে
পাকিস্তান তার স্বাধিকারের অনেকটাই বেইজিংয়ের হাতে তুলে দিয়েছে। এর বদলে তারা পেয়েছে $67 বিলিয়ন বিনিয়োগ। এর বদলে পাকিস্তান রেঞ্জার্সের 15,000 কর্মীকে শুধু চীনা কর্মকর্তাদের বাড়ি ও সম্পদ পাহারা দেওয়ার কাজে লাগানো হয়। 99 বছরের জন্য হাম্বানটোটা চীনের হাতে তুলে দিয়ে কিছুই পায়নি কলম্বো। দেশটি এখন দেনায় ডুবে আছে। যে দেনা থেকে তাদের রক্ষায় চীন বা ভারত নয়, এগিয়ে এসেছে বাংলাদেশ। ঢাকা এখন পর্যন্ত ইসলামাবাদ বা কলম্বোর মতো ভুল করেনি, তোয়াক্কা করেনি বেইজিংয়ের হুমকিকেও। অন্যদিকে আইএমএফের ভবিষ্যৎবাণী করা $11 নয়, বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে এখন $280 বেশি। 2025 সালে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। আইএমএফ 2020 সালে একথা জানিয়ে বলেছিল 2021 সালে বাংলাদেশের আয় $11 বেশি হবে, কিন্তু হয়েছে $280। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2025 সালে মাথাপিছু আয়ে দিল্লি ঢাকার অনেক পিছনে পড়ে যাবে। 2020 সালে প্রকাশ করা প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছিল 2021-এর $11 অগ্রগতি হবে অস্থায়ী। কিন্তু 2020 থেকে 21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে $2,227, 2019 থেকে 20 অর্থ বছরে যা ছিল $2,064, যেখানে সর্বশেষ তথ্য বলছে ভারতের মাথাপিছু আয় কমে হয়েছে $1,947। আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলছিল 2020 ক্যালেন্ডার বছরে বাংলাদেশের অর্থনীতি 4% বৃদ্ধি পেয়ে মাথাপিছু আয় ছিল $11,888, আর ভারতের অর্থনীতি 10.5% সংকুচিত হয়ে দাঁড়াবে $1,877। এরপর থেকেই ভারতের নীতি নির্ধারকরা বলে আসছিলেন করোনার কারণে এই অবনমন কোনোভাবেই স্থায়ী হবে না, এটি অবশ্যই ফ্লো। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বার্ষিক আন্তঃবাণিজ্য আনুমানিক $15 বিলিয়ন, আর ভারতের সঙ্গে এর পরিমাণের 1/3 সামান্য বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে অতি দ্রুত বর্ধনশীল রপ্তানি খাত। অর্থনীতিবিদরা মনে করেন বাংলাদেশের পা পিছলানোর সুযোগ কম, কারণ বাংলাদেশ কমোডিটি উৎপাদন করে আর ভারত চলে গেছে সার্ভিস সেক্টরে। আগামী কয়েক বছর যে খাতে খরা চলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অতিমারির কারণে সবার মতো বাংলাদেশের অর্থনীতিও ধাক্কা খেয়েছে। 1 দশক পর প্রথমবারের মতো প্রবৃদ্ধি 6% কম হয়েছে। তবে ভারতের মতো বাংলাদেশের অর্থনীতি কখনো নেতিবাচক ধারায় যায়নি। সবশেষ জানিয়ে দিচ্ছি, করোনা ভাইরাস সংক্রমণে বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়ালো দরিদ্র কেনিয়াও। সম্প্রতি ভারতে 12 টন খাদ্য পাঠিয়েছে পূর্ব আফ্রিকার দরিদ্র দেশটি। গত শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে কেনিয়ার হাইকমিশন। ভারতে নিযুক্ত কেনিয়ান হাইকমিশনার উইলি বেট বলেছেন, মহামারী পরিস্থিতিতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়াতে চেয়েছে কেনিয়া। ভারতের সরকার এবং জনগণের পাশে থাকতেই পাঠানো হয়েছে এই সাহায্য। কেনিয়ার দেয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চা, কফি এবং বাদাম। সেগুলো হস্তান্তর করতে দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন বেট। বহুকাল ধরেই ক্ষুধা, দারিদ্রতা ও অপুষ্টিতে ভুগছে কেনিয়া। সেই দেশটি ভারতের মতো বড় দেশকে সাহায্য পাঠিয়ে মানবতার অনন্য নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে প্রতিবেশী দেশে ভয়াবহ করোনা সংক্রমণের মুখে কয়েক দফায় সাহায্য পাঠিয়েছে বাংলাদেশ। গত 6 মে প্রথম চালানে 10,000 ভায়াল রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হয়। এরপর 18 মে 4টি ট্রাকে 2,672 কার্টন প্রায় 20 কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্তত 18 প্রকারের ওষুধ সামগ্রী পাঠায় বাংলাদেশ।